এ কি রূপালী, একটু আগে যখন তোমার বরযাত্রী এলো আর তোমার বর গাড়ি থেকে নামলো তখন তো তোমার বরকে দেখে একেবারে 25 বছরের যুবক ছেলে বলে মনে হলো, কিন্তু তোমাদের বিয়ের পর আমরা যখন সামনে থেকে তোমার বরকে দেখতে এলাম তখন বুঝলাম তোমার বর একজন 60 বছরের বয়স্ক লোক। তুমি শেষ পর্যন্ত হাজার হাজার ছেলেকে রিজেক্ট করে এরকম একজন বুড়োকে বিয়ে করলে। বৌদির মুখে এরকম কথা শুনে রূপালী যখন তার নতুন বিয়ে করা বরের দিকে তাকায় তখন সে একেবারে আকাশ থেকে পড়ে। ইমা, এটা কে? এটা আমার বর নয়। বিক্রম এরকম বুড়ো দেখতে নয়। বিক্রমের বয়স তো মাত্র 28 বছর। এই বুড়ো লোকটাকে আমার বরের জায়গায় দাঁড়ানো হয়েছে কেন? এই যে, কে আপনি? চলে যান এখান থেকে। আমার বর কোথায়? বৌদি, আমার সঙ্গে তোমরা মজা করছো তাই তো? রূপালী, আমি বিক্রম। তুমি আমাকে চিনতে পারছো না? আমার গলার আওয়াজ শুনে তুমি বুঝতে পারছো না আমি তোমার বিক্রম? চলো, আমাদের বিয়ে হয়ে গেছে, এবার তুমি আমার সঙ্গে শ্বশুর বাড়িতে চলো। একবার যখন আমাদের বিয়ে হয়ে গেছে তখন তুমি চাইলেও আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। এখন আমার সঙ্গে তোমাকে সারা জীবন সংসার করতে হবে। ছি, আমি তোমার মতো বুড়োর সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। আমার মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। বৌদি, কি হচ্ছে এগুলো? প্লিজ আমাকে তুমি বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম যখন বরযাত্রী নিয়ে এখানে এসেছিল তখন তো বিক্রম ঠিকই দেখতে ছিল, কিন্তু আমাদের বিয়ের পর বিক্রম হঠাৎ করে এরকম বুড়ো হয়ে গেল কিভাবে? এটা স্বপ্ন নয় রূপালী, এটা বাস্তব। আর এটাই উপরওয়ালার তরফ থেকে তোমার শাস্তি। তুমি শুধু আমার ভাইকে নয়, আরো হাজার হাজার ছেলেকে অপমান করেছো। আর তুমি যাদেরকে রিজেক্ট করেছো তারা সবাই তোমাকে একটাই অভিশাপ দিয়ে গেছে, তোমার একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ে হবে। আর আজকে ওই ছেলেগুলোর অভিশাপের জন্য বিক্রম এরকম বুড়ো হয়ে গেছে। বৌদির মুখে এরকম কথা শুনে রূপালী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। আর এমন সময় তার পুরানো দিনের কথা মনে পড়ে। আসলে রূপালী দেখতে একেবারে অপরূপা সুন্দরী ছিল, যে কোনো ছেলে তার দিকে তাকালে সহজে চোখ ফিরিয়ে নিতে পারত না। তাই রূপালী সবসময় নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ পরিমাণে অহংকার করে। আর মাঝে মধ্যে রূপালীর বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ আসে, কিন্তু সে মোটেই কুৎসিত দেখতে কিংবা অসুন্দর দেখতে মানুষজনকে পছন্দ করতে পারে না। তাই সবসময় সে তার আশেপাশের অসুন্দর মানুষজনকে অপমান করে থাকে। কিন্তু যেহেতু রূপালী বিবাহ উপযোগী হয়ে যায় তাই তার বাবা মা এবং দাদা বৌদি এবার তার বিয়ে দেবে বলে ঠিক করে। মা, আপনি তো রূপালীর বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছেন, আপনি কিন্তু একবার আমার ভাইকে দেখতে পারেন। আমার ভাইয়ের সঙ্গে রূপালীকে খুব সুন্দর মানাবে। আমার ভাই দেখতে খুবই হ্যান্ডসাম, আর ও যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই ও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু বৌমা, আমার মেয়েটাকে নিয়ে আমার খুব ভয় করে। তাই তোমার বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলার আগে তুমি বরং তোমার ভাইকে একবার আমাদের বাড়িতে ডাকো। ওরা দুজনে একে অপরকে দেখুক, তারপর ওরা দুজনে যদি দুজনকে পছন্দ করে আমরা বিয়ের কথা এগিয়ে নিয়ে যাব। চন্দনা তার শাশুড়ি মায়ের কথা মেনে নেয়। আর দু একদিনের মধ্যেই চন্দনা তার একমাত্র ভাই অরূপকে নিজের শ্বশুর বাড়িতে ডাকে। ও, তুমি তাহলে আমার বৌদির ভাই অরূপ। দাদা বৌদির বিয়ের সময় তোমাকে আমি ঠিক মতো দেখিনি। আচ্ছা, তোমার বয়স কত বলো তো? তুমি কি আমার বৌদির থেকে ছোট নাকি বড়? হ্যাঁ, আমি আমার দিদির থেকে 4 বছরের ছোট। আমার বয়স এখন 30 বছর। ও, তোমার বয়স তো অনেক। আসলে আমার বয়স কিন্তু মাত্র 24 বছর। আমি তো ভেবেছিলাম আমি 27-28 বছরের ছেলের সঙ্গে বিয়ে করব। আর হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি নিজের বয়স লুকানোর চেষ্টা করছো, কারণ তোমাকে দেখতে একটু বুড়ো বুড়ো বলে মনে হয়। তাই আমি তোমার এক্স্যাক্ট বয়স জানার জন্য তোমার বার্থ সার্টিফিকেট কিংবা কোনো আইডেন্টি কার্ড দেখতে চাই। রূপালীর মুখে এরকম কথা শুনে অরূপের খুবই খারাপ লাগে, কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ নিজের ব্যাগ থেকে আইডেন্টি কার্ড বের করে রূপালীর হাতে দেয়। হ্যাঁ ঠিকই, তোমার বয়স তো 30 বছরই। আচ্ছা, এবার বলো তো তুমি কত টাকা মাসে ইনকাম করো? আমি চাই আমার যার সঙ্গে বিয়ে হবে তার ইনকাম যেন ঘন্টায় 12 লাখ টাকা হয়। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ প্রথমত তুমি 30 বছর বয়সে একেবারে বুড়োদের মতো দেখতে হয়ে গেছো। তাই তোমাকে বিয়ে করলে সবাই বলবে আমি কোনো বয়স্ক কাকুকে বিয়ে করেছি। আর সেকেন্ডলি তোমার ইনকামও খুব কম। আমার দেখতে হ্যান্ডসাম, স্মার্ট, টল, ড্যাসিং, ইয়াং লুকিং এবং বড় লোক ছেলে চাই। রূপালী, তুমি কিন্তু আমার ভাইকে অপমান করছো। আমার ভাই দেখতে এত ভালো, তার উপর 12 লক্ষ টাকা মাসিক মাহিনা পায়, তবুও তোমার পোষাচ্ছে না। আর তুমি আমার ভাইকে বুড়ো বললে কিভাবে? তুমি কি বাচ্চা ছেলেকে বিয়ে করবে নাকি?
থাক দিদি, ওকে আর কিছু বলার দরকার নেই। তোর ননদ যে খুব অহংকারী সেটা আমার বুঝতে আর বাকি নেই। এই যে এত অহংকার করে কিন্তু ঠিক নয়। তুমি কি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বলে মনে করো নাকি? যদি এটা মনে করে থাকো তাহলে কিন্তু তোমার ধারণা ভুল। আর অহংকার কিন্তু মানুষের পতনের কারণ। দেখে নিও, শেষ পর্যন্ত হয়তো সত্যি সত্যি কোনো বুড়ো বয়স্ক লোককে বিয়ে করতে হতে পারে, এই আমি বলে দিলাম। এই বলে অরূপ সেখান থেকে চলে যায়। রূপালী, তুই অত ভালো ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দিলি, এটা কিন্তু তুই একদমই ঠিক করলি না। অত ভালো ছেলেটা হাতছাড়া হয়ে গেল। অরূপ ছেলেটা কিন্তু সব দিক থেকে একেবারে পারফেক্ট ছিল। পারফেক্ট না ছাই, বিয়ের পর আমি সংসার করব, তোমরা করবে না। তাই আমার যে ছেলেকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। আমার মতো দেখতে সুন্দর মেয়েকে বিয়ে করার জন্য লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তাই আমি সবচেয়ে হ্যান্ডসাম আর বড়লোক ছেলেকেই বিয়ে করব, যাতে আমার বরের দিকে তাকিয়ে সবাই দেখে। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে তার জন্য আরো একটা ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। এবার যে ছেলেটা রূপালীকে দেখতে আসে সেই ছেলেটার বয়স ছিল 27 বছর। কিন্তু সেই ছেলেটাকে দেখার পর রূপালী বলে, সবই ঠিক ছিল, কিন্তু তোমার মাথায় চুল খুব কম আছে। বিয়ের 2-1 বছরের মধ্যেই তো তুমি পুরোপুরি টাকলু হয়ে যাবে। তারপর সবাই বলবে আমি বুড়ো বয়স্ক দাদুকে বিয়ে করেছি। আমাকে বিয়ে করার জন্য তোমাকে অবশ্যই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। আর তোমার মুখে যে এত বড় কালো তিলটা আছে, এই তিলটাকে রিমুভ করতে হবে, কারণ তিলটার জন্য তোমাকে ভীষণই আনস্মার্ট আর বোকা ভোলা ভালা মনে হচ্ছে। আমার কিন্তু স্মার্ট বর চাই। এরকম কথা শুনে পাত্রপক্ষ রূপালীর উপর ভীষণই রেগে যায়। বিশেষ করে তুষার নিজের অপমান মেনে নিতে পারে না। জাস্ট সেট আপ, ওকে? তুমি কি নিজেকে কচি খুকি বলে মনে করো নাকি? আমি যদি বলে বিয়ের পর তুমি বৌদিদের মতো দেখতে হয়ে যাবে, তখন কেমন লাগবে? আর তোমার মতো একজন মেয়েকে বিয়ে করার জন্য নিজেকে কেন চেঞ্জ করতে যাব? আমার কাছে টাকা পয়সার অভাব নেই। আমি চাইলেও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে পারবো, আর আমার মুখের এই তিলগুলো রিমুভ করতে পারবো, কিন্তু আমি কিছুই করবো না, বুঝেছো? তাহলে এখনো পর্যন্ত এখানে বসে আছো কেন? দরজা তো খোলাই আছে, চুপচাপ বেরিয়ে যাও। তোমার মতো ছেলে আমার যোগ্য নয়, বুড়ো ভাম কোথাকার। এত অহংকার করা উচিত নয়। আমার মাথার চুল কম বলে তুমি আমাকে বুড়ো বলে অপমান করছো? ঠিক আছে, একদিন দেখবে তোমার সত্যি সত্যি 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে হবে, আর এটা আমি অভিশাপ দিলাম। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। আর যখনই রূপালীর পরিবার তার জন্য কোনো ছেলেকে পছন্দ করে, তখনই রূপালী সেই ছেলেদের বাহ্যিক বৈশিষ্ট্য দেখে ভীষণই অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এভাবেই রূপালী প্রায় হাজার হাজার ছেলেকে অপমান করে, আর প্রত্যেকেই রূপালীর ব্যবহারে রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে চলে যায়। আর এরই মধ্যে একদিন রূপালী যখন বাইরে যায়, তখন সে একটা মার্সিডিজ গাড়ি থেকে খুবই হ্যান্ডসাম দেখতে বিক্রম নামে এক ছেলেকে নামতে দেখে। আর সেই ছেলেকে দেখে রূপালীর ভীষণ পরিমাণে পছন্দ হয়। তাই তখনই রূপালী সেই ছেলেটার কাছে গিয়ে বলে, হাই, ইউ আর সো হ্যান্ডসাম, সো ড্যাসিং। তুমি কি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে? আসলে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। রূপালীর কথা শুনে বিক্রম খুবই লজ্জা পেয়ে যায়। আর যেহেতু রূপালীও দেখতে খুব সুন্দর হওয়ায় বিক্রমও রূপালীকে পছন্দ করে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিনের মধ্যেই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি তারা একে অপরকে বিয়ে করবে বলে ঠিক করে। আর একদিন রূপালী বিক্রমের ফটো তার পরিবারকে দেখায়। বৌদি, একবার শুধু তুমি এই ছেলেটার ফটোটা দেখো। এই ছেলেটাকে দেখলে তুমি একেবারে পাগল হয়ে যাবে। তোমার ভাই আমাকে কি বলেছিল? আমার 60 বছরের বুড়ো ছেলের সঙ্গে বিয়ে হবে, তাই তো? এই ছেলেটাকে দেখো, মাত্র 26 বছর বয়স, আমার থেকে 2 বছরের বড়। আমার মতে এই ছেলেটা হলো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। এরকম ছেলেই শুধুমাত্র আমার যোগ্য হতে পারে। এই বলে রূপালী যখন বিক্রমের ফটো চন্দনাকে দেখায়, তখন চন্দনা খুবই অবাক হয়, কারণ বিক্রমের ফটো দেখা মাত্রই চন্দনা তাকে চিনতে পারে। এ কি, এটা তোমার মাসির ছেলে বিক্রম। বিক্রম কয়েক মাস আগে বিদেশ থেকে ফিরে এসেছে। বিক্রম তো খুবই ভালো ছেলে। আমি কিছুতেই আমার ননদের মতো অহংকারী মেয়ের সঙ্গে বিক্রমের বিয়ে হতে দেব না। তা না হলে রূপালী বিক্রমের জীবন একেবারে শেষ করে দেবে। আমাকে বিক্রমের সঙ্গে দেখা করতে হবে। বিক্রমের ফটো দেখে তুমি কি মুখের ভাষা হারিয়ে ফেলেছো? তোমার ভাই অরূপ বিক্রমের নখেরও যোগ্য নয়। আর হ্যাঁ, তোমার ভাইকে কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই ইনভাইট করো, কারণ আমি চাই আমার বরকে দেখে তোমার ভাই যেন হিংসায় জ্বলে মরে যাক। এমন সময় চন্দনা তার ননদকে কোনো কথা বলে না। তবে সেদিনই চুপি চুপি চন্দনা বিকালে তার মাসির ছেলে বিক্রমের সঙ্গে দেখা করতে চলে যায়। আর বিক্রমের সঙ্গে দেখা করে সে রূপালীর ব্যাপারে সমস্ত কিছু তাকে বলে।
ভাই তুই রূপালীকে বিয়ে করিস না, ও ভীষণ অহংকারী। ও শুধুমাত্র মানুষের রূপ দেখে আর টাকা পয়সা দেখে মানুষকে বিচার করে। বিয়ের পর ও তোর জীবনটা কিন্তু নষ্ট করে দেবে। এ কি বলছিস দিদি? আমি তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে রূপালী এত অহংকারী হতে পারে। কিন্তু দিদি, আমি আর রূপালী তো দুজনই কোর্ট ম্যারেজ করে নিয়েছি। রূপালী আমাকে লুকিয়ে লুকিয়ে কোর্ট ম্যারেজ করার জন্য খুবই জোর করছিল, সেই জন্য কোর্ট ম্যারেজ করতে আমি বাধ্য হয়েছি। কিন্তু এই কথাটা আমি এখনো কাউকে জানাইনি। এবার কি হবে দিদি? আমার তো এরকম অহংকারী মেয়ে মোটেও পছন্দ না। বিয়ে যখন হয়েই গেছে তাহলে তো আর তো কিছু করার নেই বিক্রম। কিন্তু রূপালীর অহংকার আমাদেরকে ভাঙতেই হবে। 2 মাস পর তোদের সামাজিক বিয়ে, আর তোদের বিয়ের পরেই আমাদেরকে একটা নাটক করতে হবে। বিয়ে হয়ে যাওয়া মাত্রই তুই রূপালীর চোখের আড়ালে মুখে বুড়োদের মতো ফেস মাস্ক পরে নিবি, যাতে তোকে দেখে 60 বছরের বুড়ো বলে মনে হয়। আর তারপর এভাবে চন্দনা তার প্ল্যানের কথা বিক্রমকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। আর 2 মাস পর বিক্রম এবং রূপালীর বিয়ের দিন বিক্রম একদম চন্দনার কথা অনুসরণ করে সমস্ত কাজ করে। অর্থাৎ সে বিয়ের পরেই মণ্ডপে দাঁড়িয়ে নিজের মুখে বুড়োদের মতো ফেস মাস্ক পরে নেয়, যার ফলে রূপালীর আসল চেহারা বিক্রমের সামনে চলে আসে। শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না বৌদি। ওই ছেলেগুলো আমাকে অভিশাপ দিয়েছে মানে আমার বর সত্যিকারের বুড়ো হয়ে যাবে, এটা কখনো হতেই পারে না। আমি জানি না বিক্রম কিভাবে বুড়ো হয়ে গেল, কিন্তু আমি এই বুড়ো লোকটার সঙ্গে আর কিছুতেই থাকবো না। বিক্রম, তুমি নিজের বাড়িতে ফিরে যাও, আর আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এমন কথা শুনে বিক্রম খুবই রেগে যায়, আর সে তখনই নিজের মুখ থেকে ফেস মাস্ক খুলে দেয়। আর যা দেখে রূপালী খুবই অবাক হয়। আজকে আমি এরকম বুড়ো সাজে নাটক না করলে আমি জানতেই পারতাম না তুমি কতটা অহংকারী। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এরকম নাটক করেছি। আমি নিজে তোমাকে ডিভোর্স পেপার পাঠাবো। তোমার মতো অহংকারী মেয়ের সঙ্গে আমি কখনো থাকতে পারবো না। আর এরপর তুমি কিন্তু আর অহংকার করতে পারবে না। তুমি একজন ডিভোর্সি মেয়ে হিসেবে কখনো ভালো ছেলে পাবে না বলে দিলাম। এই কথা শুনে রূপালী নিজের ভুল বুঝতে পারে, আর সে তখনই হাত জোর করে বিক্রমের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। আমাকে ক্ষমা করে দাও বিক্রম, আমি ভুল করে ফেলেছি। আমি আমার রূপের অহংকারে সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনো মানুষকে কখনোই বাহ্যিক বৈশিষ্ট্য দেখে বিচার করতে নেই। আমি আর কখনো অহংকার দেখাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর বৌদি তুমিও আমাকে ক্ষমা করে দাও। এভাবে রূপালী বারে বারে ক্ষমা চাইলেও বিক্রম কিছুতেই রূপালীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় না। কিন্তু চন্দনা বিক্রমকে অনুরোধ করলে বিক্রম শেষ পর্যন্ত রূপালীকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর বিয়ের পর থেকেই রূপালী নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। সে আর কখনো রূপের অহংকার দেখায় না। সে সংস্কারী মেয়ের মতো হাসি খুশি সংসার করতে থাকে। পিয়ালি, তুমি এবার ওদের বাড়িতে কাজ করা ছেড়ে দাও। সারাদিন তোমাকে অনেক পরিশ্রম করতে হয়। এখন এই অবস্থাতে এত কাজ করলে আমাদের বাচ্চার উপর কিন্তু প্রভাব পড়তে পারে। সবে তো 3 মাস হয়েছে, আর 2-1 মাস অন্তত কাজ করি। জানো তো বাচ্চা হওয়ার সময়, বাচ্চা হওয়ার পর কত টাকার দরকার পড়ে। আমাদের বাচ্চা ঠিক করে খেয়াল রাখার জন্যই তো আমি এখনো পর্যন্ত কাজটা ছাড়তে পারছি না। না না, তুমি আর কাজ করো না। আমি একটা নতুন কাজ খুঁজেছি। আমি এবার থেকে 2টো কাজ করব। আমি সারাদিন পরিশ্রম করব, কিন্তু তোমাকে এই অবস্থায় লোকের বাড়িতে আর কাজ করতে দেবো না। কিন্তু এখন তো মাস শেষ হতে 15 দিন মতো বাকি। এখন কাজ ছেড়ে দিলে তো আমি এই মাসের টাকাটাও পাবো না। এই কটা দিন কেটে যাক, আমি ম্যাডামের সঙ্গে কথা বলবো। পিয়ালি এবং রমেন তাদের দাম্পত্য জীবনে খুবই খুশি ছিল। ভবিষ্যতের কথা ভেবে এবং রমেনের উপর থেকে চাপ কমানোর জন্য পিয়ালি সুজাতার বাড়িতে কাজে লেগেছিল। পিয়ালি এখন 3 মাসের গর্ভবতী, তাই সুজাতার বাড়িতে কাজ করতে গিয়ে একটু হলেও তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। কাকতালীয়ভাবে পিয়ালির সঙ্গে সঙ্গে সুজাতাও গর্ভবতী ছিল। তারা দুজনেই গর্ভবতী হলেও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। একদিন সুজাতা তার ঘরে বসে মদ পান করতে ব্যস্ত ছিল। এই দেখে তার স্বামী মদন প্রচন্ড রেগে যায় এবং সুজাতাকে বলে, সুজাতা, আমি তোমাকে কতবার বারণ করব? আমি এখন আগের মতো নেই। তুমি এখন 3 মাসের গর্ভবতী, আর এখন তুমি ড্রিঙ্ক করছো। তুমি জানো আমাদের বাচ্চার কতটা ক্ষতি হতে পারে? ও ডার্লিং, এখন তো সবে 3 মাস। 6 মাস পর থেকে আমি আর ড্রিঙ্ক করব না। আই প্রমিস ইউ ডার্লিং। ঠিক তখনই সেখানে পিয়ালি চলে আসে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। আসলে আপনি তো জানেন আমি গর্ভবতী। আমার স্বামী আমাকে এই অবস্থায় কাজ করতে বারণ করেছে। সেই জন্য আমি আর আপনার বাড়িতে কাজ করতে পারবো না, কারণ এই অবস্থায় কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে। আমার বাচ্চার ক্ষতি হতে পারে। কি, তোদের মতো গরিবদের বাড়ির কাজ করতে কষ্ট হচ্ছে? ও গড, তোর কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। এমন করছিস যেন বাড়িতে তোর 10-12টা চাকর আছে। এখান থেকে কাজ ছেড়ে তোকে তো তোর বাড়ির কাজকর্ম করতেই হবে। আমাদের বাড়িতে কাজ করলে তোকে না হয় একটু বেশি খাটতে হবে। না ম্যাডাম, বাড়ির কাজ করতে আমাকে হবে না। আমার স্বামী আমার হেল্প করবে। আমার এই মাসের মাহিনাটা দিয়ে দিলে ভালো হয়।
দেখ, তোর হাতের কাজ ভালো বলে আমি সেই জন্য তোকে বলছি, আমি তোর মাহিনা বাড়িয়ে দিচ্ছি। বাচ্চা হওয়ার আগে পর্যন্ত তুই আমার বাড়িতে কাজ কর। আর আমি জানি তোদের মতো গরিবদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। বাচ্চা হওয়ার পর 2-1 মাস হয়ে গেলে আবার কাজে আসিস। না ম্যাডাম, এটা তো কোনো মতেই সম্ভব নয়। আমার বাচ্চার ক্ষতি আমি কোনোভাবেই করতে পারবো না। আর তাছাড়া বাচ্চা হয়ে যাওয়ার পর তো আমি আর কোনো কাজই করতে পারবো না, কারণ আমার বাচ্চার খেয়াল রাখার জন্য সবসময় আমাকে ওর সাথেই থাকতে হবে। এই কথা শুনে সুজাতার ভীষণ রাগ হয়, কিন্তু তার আর কিছু করার থাকে না। তাই সে পিয়ালিকে তার প্রাপ্য টাকাটা দিয়ে দেয় এবং টাকাটা নিয়ে পিয়ালি সেখান থেকে চলে যায়। দেখে দেখে শেখো, শুধুমাত্র বাচ্চার কথা ভেবে এত টাকা মাইনের কাজটাও ছেড়ে চলে গেল, আর তুমি সামান্য মদ খাওয়া বন্ধ করতে পারছো না। মদনের কথা শুনে সুজাতা খুবই লজ্জিত বোধ করে, তাই সে আর মদ খাবে না বলে কথা দেয়। কয়েকদিনের মধ্যে সুজাতা আবার নতুন একজন কাজের মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে রমেন যথাসাধ্য পিয়ালির খেয়াল রাখার চেষ্টা করে। বাইরের কাজ করার পাশাপাশি রমেন ঘরেরও সমস্ত কাজ একাই সামলায়। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে। একদিন হঠাৎ করে অদ্ভুতভাবে পিয়ালি এবং সুজাতা দুজনেরই লেবার পেন শুরু হয়। রমেন আর দেরি না করে পিয়ালিকে নিয়ে সরকারি হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে মদন তার স্ত্রী সুজাতাকে একটি অনেক বড় নার্সিং হোমে নিয়ে যায়, কিন্তু নানান কারণে সুজাতার প্রেগন্যান্সিতে অনেক রকমের সমস্যা দেখা দেয়, আর সেই কারণেই সুজাতাকে সেই সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয়। আপনাদের মধ্যে রমেন আর মদন বলে কেউ আছেন? রমেন আর মদন নামের কেউ থাকলে ওয়ার্ডে চলে আসুন। আপনাদের স্ত্রীদের দুজনেরই ছেলে হয়েছে। এই শুনে রমেন এবং মদন দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনেই খুশি হয়ে নিজের নিজের স্ত্রীদের সঙ্গে দেখা করতে চলে যায়। রমেন চোখে অস্ত্র নিয়ে তার সদ্যজাত ছেলেকে নিয়ে অনেক আদর করে। অন্যদিকে মদন সুজাতার কাছে গিয়ে দেখে ওই হসপিটালের ডাক্তারদের সঙ্গে সুজাতা ভীষণ পরিমাণে ঝগড়া করছে। এই দেখে মদন ভীষণ পরিমাণে অবাক হয়। মদন, আমি তোমাকে বারবার বলেছি না তুমি আমাকে সরকারি হাসপাতালে নিয়ে আসবে না? এরকম গরিবদের হাসপাতালে তুমি আমাকে কেন এনেছো? আমি এখানে 1 মিনিটও থাকতে পারবো না। আমার বাড়ির কাজের বউ যে হাসপাতালে ভর্তি, সেই হাসপাতালে আমিও ভর্তি থাকবো? আমাদের কি কোনো স্ট্যান্ডার্ড নেই? সুজাতা, এখানে থাকতে তোমার কি অসুবিধা হচ্ছে বলো তো? আমাদের বাচ্চার ভালোর জন্য আর তোমার ভালোর জন্যই তো এখানে তোমাকে নিয়ে আসা হয়েছে। আর এরকম ভাবে তুমি বললেই তো হসপিটাল থেকে ছুটি নেওয়া যায় না। কিছু একটা নিয়ম তো আছে এখানকার। আমি এসব ফালতু নিয়ম মানবো না। এখানে কোনো সুবিধা নেই, কোনো ফ্যাসিলিটি নেই। আমার এখানে থাকতে ভীষণ সমস্যা হচ্ছে। তুমি এখনই আমাকে নিয়ে চলো। আমি বাড়িতেই ডাক্তার, নার্স সবাইকেই হায়ার করব, কিন্তু আমি এখানে থাকবো না। এভাবে সুজাতা ভীষণ পরিমাণে ঝামেলা করতে থাকে। শেষ পর্যন্ত মদন ডাক্তারদের অনেক অনুনয় বিনয় করে সুজাতাকে বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পর হসপিটালের নিয়ম অনুযায়ী পিয়ালিকেও ডিসচার্জ করে দেওয়া হয়। পিয়ালি খুব ভালো মতো তার বাচ্চার খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে সুজাতা তার বাচ্চার দেখাশোনার জন্য একজন আয়াকে রেখে দেয়। সে তার বাচ্চাকে খুব একটা কোলে নেয় না। মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে তার বাচ্চাকে কোলে নেয় এবং বাচ্চার সঙ্গে বেশ কয়েকটা ফটো ক্লিক করে সেই ফটোগুলো ফেসবুকে আপলোড করে। এছাড়া বাকি সময়টা সে নিজের কাজেই ব্যস্ত থাকে। সুজাতা, এগুলো হচ্ছেটা কি? তুমি দেখতে পাচ্ছ না গোলু কিভাবে কান্নাকাটি করছে? ওর খিদে পেয়েছে তো। এই নাও ধরো, তুমি গোলুকে এখনই দুধ খাইয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি গোলুকে নিজের দুধ কখনোই খাওয়াবো না। আমি নিজের দুধ খাইয়ে আমার ফিগার নষ্ট করব, এটা তুমি ভাবলে কি করে? মালতীকে ডাকো, ওকে ডেকে বলে দাও ও পাউডার দুধ গুলে খাইয়ে দেবে। তুমি নামেই শিক্ষিত, তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই। তুমি জানো না সদ্যজাত বাচ্চাদের মায়ের দুধ কতটা উপকারী? ডাক্তার কি বলেছিল মনে আছে? মিনিমাম 6 মাস পর্যন্ত এখন বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। ওফো, তুমি যাও তো এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ না আমি কিট্টি পার্টিতে যাব বলে রেডি হচ্ছি? আমার বন্ধুরা সব আমার জন্য ওয়েট করছে, আর তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো। উফ, বাচ্চাটা এত কাঁদে না, খুব বিরক্ত লাগে। মালতী, এই মালতী, কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, বলুন। গোলুকে সাথে করে নিয়ে যা, দুধ বানিয়ে ওকে খাইয়ে দে। সেই কখন থেকে কানের কাছে ভ্যা ভ্যা করেই যাচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না? ঠিক আছে ম্যাডাম, আমি এখনই নিয়ে যাচ্ছি। এই বলে মালতী সুজাতার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুজাতা নিজের দুধ তার বাচ্চাকে খাওয়াতো না বলে তার বাচ্চার ঠিক মতো পেট ভরতো না, আর সেই জন্যই গোলু সারাদিনই বেশিরভাগ সময় কান্নাকাটি করত।
সুজাতার এরকম আচার ব্যবহারে মদন ভীষণ পরিমাণে রেগে যেত। আজকেও সে সুজাতাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুজাতা তার কোনো কথাই পাত্তা না দিয়ে কিটি পার্টির জন্য চলে যায়। অন্যদিকে পিয়ালি তার বাড়িতে তখন রান্না করতে ব্যস্ত ছিল। তার বাচ্চা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার বাচ্চা জেগে ওঠে এবং চিৎকার করে কাঁদতে শুরু করে। রমেন তখন কাজে যাবে বলে তৈরি হচ্ছিল। সে তার ছেলে সোনাইকে কাঁদতে দেখে তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নেয়। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন বাবা? মায়ের কাছে যাবে? বাবার কোলে বুঝি ভালো লাগছে না তোমার? তুমি বাবার সঙ্গে একটু খেলা করবে? চুপ করো বাবা সোনাই, আমার সোনা ছেলে। পিয়ালি রান্না ছেড়ে রমেনের কাছে আসে। দাও দাও, তুমি ওকে চুপ করাতে পারবে না। ও আমার কাছে আসবে বলেই কাঁদছে। আমাকে দাও, আর তুমি সাবধানে কাজে চলে যাও। এই বলে পিয়ালি তার ছেলে সোনাইকে কোলে নিতেই সোনাই একদম চুপ করে যায়। পিয়ালি তার ছেলেকে কোলে নিয়েই আবার রান্না করতে শুরু করে, কিন্তু উনুনের ধোঁয়া সোনাইয়ের চোখে লাগায় সোনাই খুবই কান্নাকাটি করে। এত কাঁদছো কেন সোনাই তুমি? ও বুঝেছি, তোমার চোখে ধোঁয়া লাগছে তাই তো? আহারে, আমি বুঝতে পারিনি বাবু। আগে বাচ্চাটাকে চুপ করাই, তারপর রান্না করব। এই বলে পিয়ালি তাড়াতাড়ি করে উনুন নিভিয়ে দেয় এবং বাচ্চাকে চুপ করানোর জন্য সে দুধ খাওয়ানো শুরু করে। সোনাইকে দুধ খাওয়াতে খাওয়াতে পিয়ালি খুব মিষ্টি সুরে গান করে তার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। বাচ্চাদের এই সময় একটা দোলনা দরকার। একটা দোলনা কিনে আনলে খুব ভালো হতো, কিন্তু এখন দোলনা কিনতে গেলে তো অনেক টাকার দরকার। না না, এখন দোলনা কিনতে হবে না। আমি আমার শাড়ি দিয়ে দোলনা বানিয়ে নেব। তুমি জানো না শাড়ি দিয়ে দোলনা বানানো কত সহজ? পিয়ালি, তুমি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখো। যেদিন থেকে আমাদের বাচ্চা হয়েছে তোমার শরীরটা কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি বলছিলাম কি, তুমি যদি নিজের দুধ না খাইয়ে আমরা ওকে যদি বাজার থেকে কেনা দুধ খাওয়াই তাহলে কেমন হয়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে আমার যাই হোক না কেন, আমার বাচ্চার আমি কোনো ক্ষতি হতে দেব না। বাচ্চাদের জন্য মায়ের দুধ ভীষণ উপকারী। ডাক্তার কি বলেছিল তোমার মনে নেই? দেখতে দেখতে সময় কাটতে থাকে। পিয়ালি এবং রমেন একদিকে অভাব অনটনের মধ্যেও তাদের বাচ্চাকে ভালোবাসা দিয়ে তার জীবনটা ভরিয়ে তোলার চেষ্টা করে। অন্যদিকে নানান রকমের দামি দামি খেলনা, নানান রকমের জিনিসপত্র, দোলনা ইত্যাদি গোলুর কাছে থাকলেও সে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। মদন যতটা সম্ভব চেষ্টা করত তার ছেলেকে ভালোবাসা দেওয়ার, কিন্তু একজন সদ্যজাত শিশুর জন্য মায়ের ভালোবাসার মতো অমূল্য সম্পদ আর কিছুই হয় না। একদিন রাত্রিবেলা মদন এবং সুজাতা দুজনেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন তাদের বাচ্চা ঘুম থেকে জেগে উঠে কান্নাকাটি করতে থাকে। এর ফলে সুজাতা ভীষণ বিরক্ত বোধ করে। মদন, তাড়াতাড়ি ওঠো, একে চুপ করাও। দেখো, এর জন্য আমার ঘুম নষ্ট হচ্ছে। কানের কাছে একভাবে ভ্যা ভ্যা করেই যাচ্ছে। মদন, ছেলেটাকে কোলে নাও। না, এভাবে হবে না। কাল থেকে মালতীর সঙ্গে আমি গোলুকে ঘুমানোর ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সুজাতা পরের দিন থেকে মালতীর সঙ্গে গোলুর ঘুমানোর ব্যবস্থা করে। অন্যদিকে পিয়ালি কখনোই তার বাচ্চার প্রতি বিরক্ত বোধ করে না। রাতের পর রাত সে তার বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাত্রিবেলা মালতী যখন গভীরভাবে ঘুমাচ্ছিল, তখন গোলু হঠাৎ করে জেগে ওঠে এবং বিছানা থেকে পড়ে যায়। এর ফলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। তার মাথা ফেটে রক্ত বের হয়। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে মদন সেখানে আসে। গোলুর এমন অবস্থা দেখে মদন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে সুজাতা কিছু জানতেও পারে না। মদন সারা রাত ধরে হসপিটালেই থাকে। সকালবেলা গোলু চিকিৎসা করে ডাক্তারবাবু মদনকে তার বাচ্চা ফিরিয়ে দেয়। আপনার বাচ্চা কিন্তু খুবই দুর্বল। আপনারা হয়তো ঠিকঠাক ভাবে বাচ্চার খেয়াল রাখতে পারছেন না। এইটুকু একটা বাচ্চাকে নিয়ে আপনারা কি করেছেন? আর বাচ্চার মা কোথায়? বাচ্চার তো খিদেও পেয়েছে। একে এখনই দুধ খাওয়ানো প্রয়োজন। বাচ্চার মাকে ডেকে দুধটা খাইয়ে দিন। ঠিক তখনই সেখানে পিয়ালি তার বাচ্চাকে নিয়ে হসপিটালে আসে। পিয়ালি প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় মতো তার বাচ্চার ইনজেকশন দেওয়ার জন্য হসপিটালে নিয়ে আসতো। দাদা বাবু, কি হয়েছে আপনার ছেলের? এরকম ভাবে কাঁদছে কেন? এর মাথায় চোট লাগলো কিভাবে? পিয়ালিকে দেখতে পেয়ে মদন কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে। সবটা শুনে পিয়ালির ভীষণ মায়া হয়। তাই পিয়ালি মদনের ছেলেকে কোলে নিয়ে দুধ খাওয়ানো শুরু করে। এর ফলে গোলু একেবারে শান্ত হয়ে যায়, যেন মনে হয় সে তার মায়ের কোল ফিরে পেয়েছে। ঠিক এমন সময় সেখানে সুজাতা চলে আসে। এখানে হচ্ছেটা কি? এই এই তোর এত বড় সাহস, তুই আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিস? দে আমার বাচ্চাকে, দে আমার কাছে। মদন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাদের বাচ্চাকে গরিব মায়ের দুধ খাওয়ালে কেন? এই শুনে মদন প্রচন্ড রেগে যায় আর সে সুজাতার গালে একটা চড় মারে। অনেক সহ্য করেছি, আর নয়। হসপিটালে এসে তোমার ছেলে কেমন আছে সেটা জিজ্ঞাসা না করে পিয়ালিকে ছোট করছো। পিয়ালি নিজের দুধ খাইয়ে আমাদের ছেলেকে মায়ের মায়া মমতা দিয়ে আগলে ধরেছে, যেটা তুমি আজ পর্যন্ত কখনোই করতে পারোনি। আসলে তুমি মা হওয়ার যোগ্য নাও। আমার ছেলেকে আমি আর তোমার কাছে কখনোই দেবো না।
একটা কথা বলবো ম্যাডাম, আপনি যে আমাকে বললেন না গরিব মায়ের দুধ আমি আপনার ছেলেকে খাইয়েছি, আসলে গরিব আমি নই, গরিব হলেন আপনি। আপনার মতো গরিব মা এই পৃথিবীতে আর কেউ নেই যার নিজের বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো ক্ষমতা নেই, মায়ের ভালোবাসা দেওয়ার মতো ক্ষমতা নেই। আপনার থেকে আমি অনেক বড় লোক। পিয়ালির কথা শুনে সুজাতার চোখ খোলে, সে তার ভুল বুঝতে পারে। সে হাত জোর করে পিয়ালির কাছে ক্ষমা চায়। সেই সাথে সুজাতা মদনকে প্রতিশ্রুতি দেয় সে তার বাচ্চাকে এবার থেকে ভালো মতো খেয়াল রাখবে।